আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু আজ। বেরোবির সাবেক ভিসি সহ ৩০ জনের বিরুদ্ধে হতে পারে সাক্ষ্য গ্রহণ। ডাকসু নির্বাচন ঘিরে জমে উঠছে ঢাবি ক্যাম্পাস। সকাল থেকে বিচ্ছিন্নভাবে প্রচারণা। স্বতন্ত্র প্রার্থী জালালের হামলায় রাতে মহসিন হলে উত্তেজনা। তিন দফা দাবি আদায়ে প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি। শাহবাগে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা। জাতীয় কবির ৪৯তম প্রয়াণ দিবস আজ। সমাধিতে পরিবার সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। নজরুলের চেতনায় দীক্ষিত হয়ে অপশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়। জীবনটা আমরা যেন নতুন প্রজন্মকে ভালো করে পৌঁছাতে পারি। যেখানেই সুযোগ আছে নজরুলকে স্মরণ করা, নজরুল চর্চা, সেটি কাজে লাগানো। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ মামলার সূচনা বক্তব্য অনুষ্ঠিত হবে। এছাড়া সাক্ষ্য গ্রহণও শুরু হতে পারে আজ থেকেই। গেল ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২। সকালে এই মামলায় গ্রেপ্তার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেরোবির সাবেক ভিসি সহ ২৪ জন এখনও পলাতক। তাদের পক্ষে এরই মধ্যে সরকারি খরচে ৪ জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গেল ২৮ জুলাই এই মামলা ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষ করে প্রসিকিউশন। ওই দিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি এই মামলার সুনির্দিষ্ট অভিযোগ সহ বিস্তারিত তুলে ধরেন। আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় ৩০ জন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সুজন সহ আরও কয়েকটি আবেদনের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের রিভিউ শুনানি চলছে। গেল ২১ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদন শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আবেদন করে জামায়াতে ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি। শুনানিতে আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের আপিল শুনানিতে যে ৭ জন বিচারপতি ছিলেন তাদের মধ্যে ৪ জন বাতিলের পক্ষে ছিলেন। পরে তাদের পর্যায়ক্রমে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু বাকি ৩ জন বাতিলের পক্ষে ছিলেন না বলে তাদের প্রধান বিচারপতি হওয়ার সৌভাগ্য হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ডাকসু এবং হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠছে ক্যাম্পাস। সকাল থেকে বিচ্ছিন্নভাবে কয়েকজন পদপ্রার্থী চালাচ্ছেন নির্বাচনী প্রচার। ক্যাম্পাসের মধুর ক্যান্টিন অপরাজয় বাংলার সামনে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করছেন লিফলেট, দিচ্ছেন শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা প্রদানের অঙ্গীকার। মঙ্গলবার থেকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা চালানোর ক্ষেত্রে কড়াকড়ি আচরণবিধি মানার কথা বলা হয়েছে। কমিশন জানিয়েছে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হবে। ভোটের দিন সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর ৩ স্তরের নিরাপত্তা থাকবে ক্যাম্পাসে। মঙ্গলবার বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে লড়ছেন ২৭০ জন প্রার্থী। ভিপি পদেই ৪৫ জন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচার প্রচারণা চলছে। বিস্তারিত জেনে নিতে চাই, যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, সকাল থেকেই প্রচার প্রচারণা কেমন চলছে জানাবেন বিস্তারিত আমাদেরকে।
শাওন, আসলে প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হতে আরেকটু সময় লাগবে। এখন যেমনটি দেখছি আমরা বিচ্ছিন্নভাবে কয়েকজন প্রার্থী আর্টস বিল্ডিংয়ের সামনে, মধুর ক্যান্টিন বা ক্যাম্পাসের বিভিন্ন অংশে তারা প্রচারণা করছেন। তারা হ্যান্ডবিল সেটি হচ্ছে বিলি করছেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি বেশ কিছু ব্যানার, ফেস্টুন সেগুলো লাগানো হয়েছে। আচরণবিধি লঙ্ঘন সহ বেশ কিছু ঘটনা কিন্তু গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত যে ঘটনাটি গতকাল রাতে ঘটেছে মহসিন হলে। একজন প্রার্থী তিনি আসলে তার রুমমেটকে আহত করেছেন। এখন পর্যন্ত তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে, তবে তার প্রার্থিতা বাতিল কিংবা হল থেকে বহিষ্কার সেই সিদ্ধান্ত পরবর্তীতে আমরা জানতে পারবো, হয়তো বিকেলের মধ্যে জানতে পারবো। সম্ভবত যতদূর জানতে পারছি তাকে বহিষ্কার করা হতে পারে। এছাড়া 471 জন প্রার্থী কেন্দ্রীয় সংসদে লড়বেন এমনটি জানানো হয়েছিল। পরবর্তীতে একজন যিনি বিতর্কিত ছিলেন, জুলিয়াস সিজার, যার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল, তার প্রার্থিতা বাতিল করে সিন্ডিকেটে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। ফলে একজন বাদ পড়েছেন। এখন 470 জন কেন্দ্রীয় সংসদে লড়বেন এবং হল সংসদে লড়বেন 1035 জন। এবং শিবিরের ফেস্টুন ভাঙার যে অভিযোগটি গতকাল বিকেলের দিকে হয়েছিল, আসলে সেখানে আমরা দেখেছি যে একজনকে শনাক্ত করা হয়েছে, তেমনটি জানতে পেরেছি এখন পর্যন্ত। আচরণবিধির লঙ্ঘনের জন্য আসলে অভিযোগ নিষ্পত্তির জন্য 7 সদস্যের টাস্ক ফোর্সও গঠন করা হয়েছিল। এবং এরপরে আমরা দেখলাম যে সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদে একজন দাঁড়িয়েছিলেন, যিনি আসলে টিএসসিতে বিভিন্ন প্রচারণা করেছেন। সেটির কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনাগুলোই বিচ্ছিন্নভাবে হচ্ছে, তবে খুব বড় কোনো সিদ্ধান্ত এখনও আমরা দেখতে পাচ্ছি না। ঐশী, ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। ঢাবির মহসিন হলে নিজ রুমমেটের উপর হামলা চালিয়ে জখম করেছেন তিনি। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রবিউল ইসলাম। মধ্যরাতে পুলিশে সোপর্দ করা হয় অভিযুক্তকে। এ ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। একই সাথে দিয়েছে জালালকে বহিষ্কারের আশ্বাসও। এভাবেই নিজের উপর আক্রমণের বর্ণনা দেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রবিউল ইসলাম। মঙ্গলবার মধ্যরাতে তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডা শুরু, যা গড়ায় মারামারি পর্যন্ত। হাজী মোহাম্মদ মহসিন হলের 462 নম্বর কক্ষ থেকে আহত অবস্থায় বেরিয়ে এলে অন্যরা তাকে নেয় হাসপাতালে। শিক্ষার্থীদের অভিযোগ, রবিউলের রুমমেট ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ তাকে কুপিয়ে জখম করেছে। পানি গরম করা নিয়ে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে জালাল আহমেদ ভাই রবিউল ইসলাম ভাইকে রড লাইট দিয়ে বুকে আঘাত করে। একসাথে সহাবস্থানের যে একটি মানসিকতা, সেটি কখনোই জালাল ভাইয়ের থেকে আমরা কখনোই পাই না। বর্তমানে যে শিক্ষার্থীদের সাথে তার মানসিকতা কিংবা চলাফেরার কোনোটাই মেলে না, যার কারণে তার তেমন কোনো বন্ধু বান্ধব কিংবা কোনো সহপাঠী আমাদের ক্যাম্পাসে নাই। ঘটনার পর রুম ভেতর থেকে আটকে ফেলে জালাল। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম ও হল প্রশাসনের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। পাল্টা আঘাতের অভিযোগ তারও। এই ঘটনায় পুরো হলে মধ্যরাতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শিক্ষার্থীরা অভিযুক্ত জালাল আহমেদের স্থায়ী বহিষ্কার এবং হল প্রভোস্টের পদত্যাগের দাবি তোলেন। প্রক্টরের আশ্বাস, এই ঘটনায় হল প্রশাসন বাদী হয়ে মামলা করবে। একই সাথে বিশ্ববিদ্যালয় থেকে জালালকে বহিষ্কারের কথাও বিবেচনায় রাখা হবে। হলের প্রভোস্ট, 2 জন হাউস টিউটর এবং কর্মকর্তারা থানায় নিয়ে গেছেন পুলিশের সাথে, পুলিশ সহযোগে, এবং সেখানে মামলা হবে। মামলার পরবর্তী যে প্রক্রিয়া, সেটা প্রচলিত আইন অনুযায়ী চলবে। তার প্রার্থিতা থাকবে কি থাকবে না, সেটা ইলেকশন কমিশন তাদের যে বিধিবিধান আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। এই আশ্বাসের পরও উত্তেজনা কাটেনি মহসিন হলে। পরিস্থিতি শান্ত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেন শিক্ষার্থীরা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
তিন দফা দাবি আদায়ে প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি আজ। রাজধানী শাহবাগে কর্মসূচিতে অংশ নিতে ভোরে কুয়েট, চুয়েট ও রুয়েট থেকে শিক্ষার্থীরা বাস ও ট্রেন যোগে রাজধানীর উদ্দেশ্যে রওনা হন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট থেকে 3টি বাসে প্রায় 150 জন শিক্ষার্থী এই আন্দোলনে যোগ দিতে আসছেন। বিএসসি ডিগ্রিধারী ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহার করতে না দেয়া সহ 3 দফা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট থেকে 4টি বাস ও ট্রেনে প্রায় 400 ছাত্রছাত্রী রওনা হন রাজধানীর উদ্দেশ্যে। এছাড়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেও একটি বাসে করে শিক্ষার্থীরা ঢাকায় আসছেন। রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীরা 3 দফা দাবি আদায়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবার কথা রয়েছে তাদের। এই বিষয়ে আমরা জানবো। সেখানে রয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, কর্মসূচি শুরু হয়েছে কিনা, কি অবস্থা সেখানে, শিক্ষার্থীরা কি বলছেন? শাওন, কর্মসূচি এখনো শুরু হয়নি, তবে আমরা খবর পেয়েছি তারা বুয়েট থেকে বিগত 5 মিনিট আগে বা 10 মিনিট আগে রওনা দিয়েছে। এখন পর্যন্ত আসলে তারা এখানে পৌঁছায়নি। আমি 10টা থেকে এখানে ছিলাম, যদিও 10টা থেকে আন্দোলন লং মার্চ টু ঢাকার কথা ছিল, শাহবাগ অবরোধ করার কথা রয়েছে। তারা কিন্তু মূলত 3 দফা দাবিতে এই আন্দোলনটি করছে এবং গত 2 দিন ধরে কিন্তু তারা এই আন্দোলনটি আসলে করছে। এখন যদি আমি একটু বলি, শাহবাগে কিন্তু যান চলাচল মোটামুটি স্বাভাবিকই বলা চলে। এছাড়াও যদি বলি, কিছু শিক্ষার্থীকে আমি দেখছি যে বিচ্ছিন্নভাবে তারা এখানে উপস্থিত হয়েছে। তবে যেহেতু সারা বাংলাদেশ থেকেই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এখানে আসবে, সেজন্য কিন্তু তারা রওনা দিয়েছে এবং আসবে বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু দাবিগুলো বলতে চাই, তারা কিন্তু প্রকৌশল শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে দেওয়া হবে না, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে 9ম গ্রেডে উন্নীত না করা এবং 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। এসব দাবিতেই কিন্তু তারা আসলে এই আন্দোলনটি করছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে চাই, তারা কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির জোরদার করেছে এবং আমি সকাল থেকেই দেখতে পেয়েছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য উপস্থিত রয়েছে এবং পরবর্তীতে তারা এখানে আসার পরে অবরোধটি আসলে কত দূর যায় এবং তারা কি এখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবে কিনা সেটিও আমরা জানাতে পারবো। শাওন, ধন্যবাদ বিষয় আপনাকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কবি পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। নজরুলের চেতনায় দীক্ষিত হয়ে সব অপশক্তিকে রুখে দেওয়ার অঙ্গীকার করেন শ্রদ্ধা জানাতে আসা সবাই। বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান সব জায়গায় জাতীয় কবির পঙ্কিত অনুপ্রেরণা জুগিয়েছে। এসব কালজয়ী সৃষ্টিকর্ম বহির্বিশ্বে তুলে ধরার আহ্বান জানিয়েছেন কবি স্বজনরা। ঝাঁকড়া চুলের বাবরি দোলানো কাজী নজরুল নেই বহুদিন। সময়ের হিসেবে প্রায় 5 দশক নজরুল হারা বাঙালি জাতি। তবু প্রয়াণ দিবসে সাহস ও দ্রোহের জাতীয়ভাবে স্মরণ করছে বাঙালি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি সমাধিতে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু ভোর থেকেই। ফুল দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, গবেষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। কবিকে স্মরণ করা হয় গান, কবিতায়। কিভাবে আমাদের একাডেমিক এবং প্র্যাকটিসিং জগৎকে প্রতিফলিত করবে সে সম্পর্কেও তিনি কিছু ধারণা দিয়েছেন। এসেছিলেন কবি পরিবারের সদস্যরাও। কবির নাতনি খিলখিল কাজী বলেন, জাতীয় জীবনে কবি যে অবদান রেখেছেন তা সবার জানা উচিত। পাশাপাশি নজরুলের সৃষ্টিকর্মকে বহির্বিশ্বে পৌঁছানোর দাবি জানান তিনি। সকল স্কুল কলেজের কাছেও একটা আবেদন থাকলো, যারা যেন অবশ্যই নজরুলের রচনা এবং তার জীবন কর্মকে সকল ছাত্রছাত্রীদের মাঝে, সকল মানুষের কাছে ছড়িয়ে দেন। কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কাজী নজরুল ইসলামের চেতনাকে ধারণ করে সংগ্রাম চালিয়ে এসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রমজানের আগেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন। যে চেতনা তিনি গোটা জাতিকে দিয়েছেন, সেই চেতনাকে ধারণ করেই আমরা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সংগ্রাম পরিচালনা করেছেন।
সকালের মধ্যেই ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধিস্থল। অস্থায়ী মঞ্চে চলে গান সহ সাংস্কৃতিক পরিবেশনা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। কিছু বেসরকারি মেডিকেল কলেজ এতটাই দুর্বল যে তারা শিক্ষার্থী পাচ্ছে না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বললেন, মানহীনতার কারণে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। এবার 14টি কলেজ সবচেয়ে কম শিক্ষার্থী পেয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষে ফাঁকা 437টি আসন, যেই তালিকায় প্রেসিডেন্ট আব্দুল হামিদ, বিক্রমপুর ভূঁইয়া ও সিটি মেডিকেল কলেজ তলানিতে। চলতি বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেন 1,31,000 শিক্ষার্থী, পাশ করেন 60,000-এর বেশি। সরকারি 37টিতে ভর্তি শেষে বেসরকারি মেডিকেলে ভর্তি শুরু হয়। আসন 6,293টি। সরকারি কলেজের মতোই বেসরকারিতেও ভর্তি চলে অটোমেশন পদ্ধতিতে। শিক্ষার্থীরা তাদের মেধাক্রম অনুযায়ী কলেজ বাছাইয়ের সুযোগ পান। এতে 67টি মেডিকেল কলেজে ভর্তি হয় 5,856 জন। ফাঁকা থাকে 437টি আসন। আমার যেমন লাইব্রেরি জরুরি, আমার যেমন মিউজিয়াম জরুরি, প্রত্যেকটা জিনিসের কিন্তু আমার ল্যাবরেটরি জরুরি। মানুষ তো সব জানে যে ওখানে পড়তে গেলে আসলে ডাক্তার হওয়া যাবে না, ডাক্তার নামের যে কোনো একটা বস্তু হওয়া যাবে। তো আলটিমেটলি ওই সমস্ত জায়গায় তো ভর্তি হচ্ছে না। সবচেয়ে কম শিক্ষার্থী পেয়েছে কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ। আসন 95টি হলেও শিক্ষার্থী ভর্তি হয়েছে মাত্র 43 জন। মুন্সিগঞ্জের বিক্রমপুর ভূঁইয়া মেডিকেলে শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র 14 জন, অথচ আসন 57টি। আর গাজীপুরের সিটি মেডিকেলে ফাঁকা আছে 42টি আসন। এছাড়া নারায়ণগঞ্জের ইউএস বাংলা মেডিকেল, সিলেটের পার্ক ভিউ, রংপুরের প্রাইমে বেশ কিছু আসন ফাঁকা। শুধু তাই নয়, ঢাকার কলেজ হওয়ার পরও মার্কস, আশিয়ান, শাহাবুদ্দিন মেডিকেলে শিক্ষার্থী ভর্তির আগ্রহ ছিল কম। একটা ছাত্র না পাওয়া, এটা একটা ইনডিরেক্ট রিফ্লেকশন যে উনি আসলে মানসম্মত প্রতিষ্ঠান পরিচালনায় ব্যর্থ হয়েছেন বিধায় অভিভাবক আর ছাত্রছাত্রীদের কাছে কলেজটি পছন্দের কলেজ হয়ে উঠতে পারছে না। কলেজ মালিকদেরকে আসলে এই চিন্তাটা রিয়েলাইজ করতে হেল্প করবে যে ওনার কলেজে আসলেই ছাত্ররা ভর্তি হতে চাচ্ছেন না। অটোমেশন পদ্ধতি চালু হওয়ার আগে শিক্ষার্থী ভর্তির কর্তৃত্ব ছিল কলেজের হাতে। এখন স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হওয়ায় বেড়েছে স্বচ্ছতা এবং মেধাবী শিক্ষার্থী ভর্তির হার। আর এতেই অসুবিধায় পড়েছে মানহীন মেডিকেল কলেজ। বিশেষ করে যারা প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পড়তে চান, তারা তো অর্থের বিনিময়ে পড়েন। তারা চান একটা উপযুক্ত মানসম্পন্ন মেডিকেল কলেজে শিক্ষা লাভ করবেন। সেক্ষেত্রে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন নয়, সেগুলোর চাহিদা দিনে দিনে কমে আসবে। এবং আমরা মনে করছি যে এরকম একটা ন্যাচারাল ওয়েতেই যেগুলো মানসম্পন্ন মেডিকেল কলেজ নয়, সেগুলো একদিন বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। রাজনৈতিক বিবেচনা ও তদবিরের জোরে অনেক মেডিকেলে আসন বাড়ানোর অভিযোগ আছে। সেগুলোর আসন যৌক্তিকভাবে কমানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিলে শুনানি শুরু হয়েছে। সকালে ক্যাম্পাসে নির্বাচন, দুপুর 2টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। বিকাল 4টায় দেওয়া হবে রায়। এর আগে 276 মনোনয়নপত্রের বিপরীতে 256 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে জাকসু নির্বাচন কমিশন। নানা অসঙ্গতির জন্য বাতিল করা হয় বাকি 20 প্রার্থীর মনোনয়নপত্র। এদের মধ্যে 6 জন নারী, 14 জন পুরুষ প্রার্থী রয়েছেন। পরে সেখান থেকে 14 জন আপিল করেন। আগামী 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। জিম্মি উদ্ধারের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। রাজপথে গাড়ির টায়ারে অগ্নিসংযোগ করে তারা। দীর্ঘদিনেও গাজায় যুদ্ধবিরতি চুক্তি না হয় তারা ক্ষোভ ঝাড়েন। অবিলম্বে অভিযান বন্ধ এবং জিম্মিদের ফেরানোর দাবি জানান বিক্ষুব্ধরা। অন্যতম গুরুত্বপূর্ণ হাইওয়েটি অবরোধে বাধা দেয় পুলিশ, হয় সংঘর্ষ। জিম্মি উদ্ধারের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে রাজধানী তেল আবিবেও। বিশাল মিছিল নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় হাজার হাজার মানুষ। পোস্টার, ব্যানার, স্লোগানে বন্দি মুক্তির দাবি জানান তারা। সম্প্রতি নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনার জেরে আরও জোরালো আন্দোলন শুরু হয়েছে ইসরায়েলে।
আগুনে পড়ে ছাই পার্লামেন্ট ভবন। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ডসে হলো ভয়াবহ এই দুর্ঘটনা। মঙ্গলবার রাতে পার্লামেন্ট ভবন নীতি জেলায় ছড়িয়ে পড়ে আগুন। তীব্রতা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খায় ফায়ার সার্ভিস। সহায়তায় এগিয়ে যায় পুলিশও। দীর্ঘ কয়েক ঘন্টা তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ততক্ষণে পুড়ে ছাই ভবনের বেশিরভাগ অংশ। পুড়ে গেছে অধিবেশন কক্ষ, অফিস, গ্রন্থাগার ও সংরক্ষণাগার। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে ভবনের বাকি অংশ। এ ঘটনায় দগ্ধ বা হতাহতের খবর মেলেনি। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি এখনো। শুরু হয়েছে তদন্ত। মার্কিন হুমকি মোকাবেলায় এবার উপকূলে নৌবহর মোতায়েন করল ভেনেজুয়েলা। পাঠানো হয়েছে যুদ্ধজাহাজ, ড্রোন বহর সহ একাধিক নৌযান। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ঘোষণা দেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাজিয়ানো। জানান, ক্যারিবীয় উপকূলে উল্লেখযোগ্য হারে ড্রোন মোতায়েন করা হবে, থাকবে নৌ টহল। অন্যদিকে উত্তর জলসীমায় অবস্থান নেবে নৌবাহিনীর যানগুলো। এর আগে কলম্বিয়ার সীমান্তে নতুন করে 15,000 সামরিক সদস্য মোতায়েনের ঘোষণা দেয় ল্যাতিন আমেরিকার দেশটি। তারও আগে মাদক বিস্তার ঠেকাতে ভেনেজুয়েলার কাছে 4,500 সদস্য সহ নৌবহর মোতায়েন করে পেন্টাগন।